1930 সালের ২৬শে নভেম্বর কানাডার মেরিডিয়ান ডেইলি জার্নাল সংবাদপত্রের প্রথম পাতায় একটি খবর প্রকাশ করা হয়, যার শিরোনাম ছিল ভিলেজ অফ দি ডেড। এই খবরটি পুরো কানাডাতে আতঙ্কের স্রোত বইয়ে দিয়েছিল, কারণ উত্তর কানাডার একটি গ্রাম কোনো চিহ্ন ছাড়াই রাতারাতি উধাও হয়ে গিয়েছিল। উত্তর কানাডার অনেক গভীরে অবস্থিত এই হল আঞ্জিকুনি লেক, যার প্রান্তে এস্কিমো নামের এক উপজাতি বসবাস করত। সেখানে প্রায় ১০০ থেকে ১৫০ জন মানুষ বাস করত এবং এই লেক থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। এটি উত্তর কানাডার সেই এলাকা যেখানে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় মাত্র কয়েক হাজার মানুষ বাস করে, এবং এর কারণ হল এখানকার কঠোর প্রতিকূল আবহাওয়া। এর পাশাপাশি আশেপাশের এলাকায় অন্যান্য প্রাণী শিকারও করা যেত, এবং এর জন্য অনেক শিকারী এখানে আসা যাওয়া করত। 1930 সালের নভেম্বরের একটি খুব ঠান্ডা দিন ছিল। জো লেবেল নামক একজন শিকারী এই এলাকায় শিকারের জন্য এসেছিলেন। তিনি শিকারে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে কখন অন্ধকার হয়ে গেল তা তিনি টের পেলেন না। তার মনে একটা ধারণা ছিল যে প্রতিবারের মতো তিনি আঞ্জিকুনি লেকের ধারে এস্কিমোদের কাছে রাত কাটিয়ে নেবেন। এই উপজাতির লোকেরা বাইরে থেকে আগত লোকেদের আতিথেয়তার বিষয়ে খুব নামকরা ছিল। সেই মাফিক জো লেবেল নিজের জিনিসপত্র গুছিয়ে এস্কিমোদের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। জ্যোৎস্না রাত ছিল, কিন্তু দূর দূরান্ত অবধি শুধুই নিঃশব্দতা ছাড়া আর কিছুই ছিল না। না কোনো লোকের দেখা পাওয়া যাচ্ছিল, না কোনো আওয়াজ। তিনি শুধুমাত্র নিজের পায়ের শব্দই শুনতে পাচ্ছিলেন। এরকম পরিস্থিতি জো আগেও উপলব্ধি করেছে, কিন্তু আজ যেন তার অনেকটা বেশি অস্বাভাবিক লাগছিল। স্বাভাবিকভাবেই যখন জো বস্তির পাশাপাশি যেত তখন কুকুরের ডাক শুনতে পেত, কারণ এই কুকুরগুলোকে এই বস্তির লোকেরা পালন করত। কিন্তু আজ বস্তির কাছে পৌঁছানো সত্ত্বেও চারিদিকটা শুধুই নিঃশব্দে ভরা ছিল। এইসব উপলব্ধি করার পরে জো তার চলার গতিবেগ বাড়িয়ে দিয়েছিল এবং এই ভেবেছিল হয়তো গ্রামবাসী ঘুমিয়ে পড়েছে অথবা কোথাও গেছে। তিনি দূর থেকে বস্তির ঘরগুলো দেখতে পাচ্ছিলেন এবং সেখান থেকে ধোঁয়া উঠতেও দেখা যাচ্ছিল, কিন্তু কাছাকাছি যাওয়ার পরেও তিনি কারোর আওয়াজ শুনতে পাচ্ছিলেন না। অবশেষে যখন জো বস্তির মধ্যে প্রবেশ করল সে স্তম্ভিত হয়ে গেল, কারণ সেখানে না কোনো মানুষ ছিল না কোনো পশু। কিন্তু জো এর আশ্চর্য লাগছিল যে তখনও অবধি কিছু কিছু ঘরের উপর থেকে ধোঁয়া বার হচ্ছিল, যেন এই ঘরগুলোতে কেউ রয়েছে। কিন্তু সেখানে গিয়েও সে কাউকে দেখতে পেল না। এভাবে সব ঘরগুলোতে একই অবস্থা ছিল। হয়তো জো দেখেও না দেখার ভান করে সেখান চলে যেতে পারত, কিন্তু আরও এমন একটি জিনিস সে লক্ষ্য করল যা জোকে আরও অবাক করে দিল। সে দেখল কিছু ঘরে রান্না চুলোয় চাপানো ছিল, কিন্তু সেখানকার সব খাবার পুড়ে গিয়েছিল। যেন কেউ রাতের জন্য খাবার তো চাপিয়েছিল, কিন্তু খেতে পেল না। এমনকি বস্তির মহিলারা যে কাপড় সেলাই করত সেই কাপড়ও সেখানে পড়েছিল এবং সুইয়ের মধ্যে সুতা গলানো অবস্থায় ছিল। এমন মনে হচ্ছিল এখানকার লোকেরা হঠাৎ করেই কোথাও গেছে। কিন্তু যদি যায় কোথায় যেতে পারে? জো লেভেল পুরো বস্তি তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন এস্কিমোরা যে কুকুরগুলোকে পালন করেছিল তারা গলায় দড়ি বাঁধা অবস্থায় ক্ষুধায় মরে পড়েছিল। কুকুরগুলোর জন্য খাবার তো ছিল, কিন্তু যেন দেওয়ার মতো কোনো মানুষ সেখানে ছিল না। এক জায়গায় তিনি খোঁড়া অবস্থায় একটি কবর দেখতে পেলেন। এই কবরকে দেখে মনে হচ্ছিল এই কবর কিছুক্ষণ আগেই খোঁড়া হয়েছে। এইসব দেখে জো লেভেলের বিস্ময় এবং ভয় যেন একসাথে ধীরে ধীরে চেপে বসছিল। সে রাতের বেলায় এইসব দৃশ্য দেখে অনেকটাই ঘাবড়ে গিয়েছিল। সাধারণত এখানকার লোকেরা যখন কোথাও যায় তারা কুকুরকেও সঙ্গে নিয়ে যায়, কিন্তু এইসব দেখে মনে হচ্ছিল যে এখানে আজব কিছু ঘটেছে। এমন কিছু নিশ্চয়ই ঘটেছে যার জন্য লোকেরা হঠাৎ যেতে বাধ্য হয়েছে। এতটাই বাধ্য যে তারা যাওয়ার সময় তাদের কুকুর, কাপড়, খাওয়ার সব ছেড়ে গেছে, এমনকি জ্বলন্ত আগুনকে ও নেভানোর সময় পায়নি। জো আর সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব তার কাছে টেলিগ্রাফ অফিসে পৌঁছে যান এবং সেখান থেকে তিনি রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সাথে যোগাযোগ করে তাদেরকে যা যা দেখেছেন সব বিস্তারিত বলেন। পুলিশ যখন গ্রামে পৌঁছে দেখল জো যা কিছু বলেছিল তা হুবহু সত্য। পুলিশের সন্দেহ হল যে কেউ এখানে হঠাৎ করে আক্রমণ করে সবাইকে মেরে ফেলেছে।
কিন্তু তাই যদি হয় বস্তিতে কোথাও তো রক্তের দাগ পাওয়া যাবে। পুলিশ গ্রামবাসীকে খোঁজার জন্য একটি সার্চ অপারেশন জারি করল। এই অনুসন্ধান অভিযানে একটি খুব অনন্য জিনিস দেখা গেছে যা সম্ভবত জো ও লক্ষ্য করেননি। পুরো বস্তিটাই বরফে ঢাকা ছিল, কিন্তু সেই বরফে কারোর পায়ের চিহ্নই ছিল না। সেখানে একমাত্র একজনেরই পায়ের চিহ্ন ছিল, যেটা জো এর নিজের। এর মানে এই বস্তিতে জো ছাড়া আর কেউ আসেনি এবং আর কেউ যায়ও নি। একটাই প্রশ্ন সকলের মাথায় ঘুরছিল, তাহলে গ্রামবাসীরা গেল কোথায়? পুরো লেক বরফে জমে গিয়েছিল এবং গ্রামবাসীদের নৌকা ডাঙ্গায় রাখা ছিল, কারণ এই মরশুমে নৌকো নিয়ে মাছ ধরা যেত না। তাই তারা ডিঙ্গিগুলোকে দড়ি দিয়ে ডাঙ্গায় তুলে পাক করে দিত। যদি বস্তির লোকেরা সাঁতার কেটে কোথাও যেত, অথবা যদি তাদের কেউ মেরে লেকে ফেলে দিত, তাহলে লেকের বরফের মধ্যে কোথাও না কোথাও ফাটল দেখা যেত। পুলিশের অনুসন্ধানে এটা ধরা পড়েছিল যে জো আসার ৮ দিন আগে থেকেই এই বস্তির লোকেরা উধাও হয়ে গিয়েছিল, কারণ কুকুরের মৃত্যু ১-২ দিন না খাওয়ার জন্য হয় না। আর ঘর থেকে বেরোনো ধোঁয়া থেকে এই প্রমাণিত হয়েছিল যে এদের অন্তর্ধান বেশি দিন হয়নি, কারণ এটা সেই ধোঁয়া ছিল যা কাঠ পুড়ে যাওয়ার পরও অনেক সময় ধরে বের হতে থাকে। পুলিশের কাছে অনেক প্রশ্ন ছিল, কিন্তু জবাব একটাও ছিল না। বেশ কয়েক মাস অনুসন্ধানের পর পুলিশ অবশেষে এই কেসটিকে আনসলভড স্ট্যাম্প লাগিয়ে সারা জীবনের মতো বন্ধ করে দেয়, এবং সময়ের সাথে সাথে লোকেরা এটিকে ভুলে যায়। এই ঘটনার ৫০ বছর পরে, অর্থাৎ ১৯৮৪ সালে, রজার বোর এবং নিজেল ব্লান্ডার নামের লেখকরা একটি লেখা প্রকাশিত করেন এবং সম্পূর্ণ এই ঘটনাটিকে এলিয়েনের সাথে সম্পর্কিত করার চেষ্টা করেন। তাদের লেখা অনুযায়ী, যখন তারা এই আঞ্জিকুনি লেক এলাকাটি পরিদর্শন করতে আসেন, তখন তারা একজন শিকারী এবং তার ২ ছেলের সঙ্গে সাক্ষাৎ করেন, এবং তাদের বয়ান অনুযায়ী তারা নাকি অনেকবার এই লেকের উপর একটি গোলাকার উড়ন্ত বস্তুকে উঠতে দেখেছে, যেখানে এস্কিমো উপজাতি বাস করত। এই গল্পের উপর ভিত্তি করে ধরে নেওয়া হয়েছে যে ওই রাতে হয়তো কোনো এলিয়েন নেমে বস্তির সবাইকে তাদের সাথে নিয়ে গেছে। এলিয়েনের উপস্থিতি এবং তাদের আক্রমণের ব্যাপারে এই ২ জন লেখকের কাছে কোনো উপযুক্ত প্রমাণ নেই। এই জন্য বেশিরভাগ লোকেরা এই কাহিনীকে বিশ্বাস করেনি এবং এই থিওরিকে রিজেক্ট করে দেয়। এরপর বিভিন্ন লোকেরা এস্কিমো উপজাতির অন্তর্ধান এর উপর মনোগড়া কিছু কাহিনী গড়ে তোলে। কিন্তু সত্যি এটাই যে এই ঘটনা প্রায় ১০০ বছর হতে চলল, কিন্তু এই রহস্যের উত্তর কারো কাছে নেই। কি এই এঞ্জিকুনি লেকের বস্তির লোক কোনো চিহ্ন ছাড়াই কোথায় গেল?